হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে আমার একটা আবদার আছে। প্লিজ গাইস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক দিয়ে দিবা আর কমেন্টও মাস্ট বি করবা, কারণ তোমাদের একটা কমেন্টই আমাকে উৎসাহ দেয় আর নতুন একটা ভিডিও বানানোর জন্য। বেশি না, 50টা কমেন্ট তো ডিজার্ভ করি আমি। প্লিজ প্লিজ গাইস, বেশি বেশি করে কমেন্ট করে দিও। সো আর বকবক না করে এনজয় দিস ভিডিও। বাই বাই। কেমন লাগছে আমার ভাইয়া? জাংকুক নিজের ফোনের দিকে দৃষ্টি স্থির রেখে খুবই গম্ভীর গলায় বলে, সুন্দর। ঠোঁট উল্টে জাংকুককে বলে, ভাইয়া তুমি তো আমার দিকে তাকালেই না। এখন কি আমার তোর থেকে শিখতে হবে কারো প্রশংসা কিভাবে করতে হয়? তে মাথা নিচু করে দুদিকে মাথা নাড়ায়। জাংকুক এক পলক তের নত মাথার দিকে তাকিয়ে দৃষ্টি আবার ফোনের মাঝে স্থির রেখে বলে, প্রশংসা পেয়েছিস তো, এখন আসতে পারিস। তের মনটা ছোট হয়ে গেল। এই লুকটা এত খারাপ কেন? তে তো কত সুন্দর করে সেজে এসেছিল, লাল জামদানি শাড়ি পরে, পায়ে আলতা পরে, শুধু এই লুকটার কাছে মনের মতো প্রশংসা শুনতে। কিন্তু এই লুকটা এটা কি করলো? সবসময়ের মতো কেন আজকেও এই লুক তেকে পাত্তা দিল না? তেকে দেখতে এতই খারাপ। তে এগুলো ভাবতে ভাবতে জাংকুকের রুম থেকে দৌড়ে বাহিরে চলে যায়। জাংকুক সেদিকে এক পলক তাকিয়ে আবার ফোনের দিকে মনোযোগ হয়। তে জাংকুকের রুম থেকে বের হয়ে সোজা নিজের রুমে গিয়ে সোজাসুজি হয়ে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে নিজে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। কই, তে নিজের চোখে তো কোনো খুঁত পাচ্ছে না, তাহলে জাংকুক কেন তেকে পাত্তা দেয় না? আচ্ছা, জাংকুক কি অন্য কাউকে পছন্দ করে? কথাটা ভেবেই তের বুকটা ধুক করে ওঠে। তে আবোল তাবোল ভাবতে থাকে জাংকুককে নিয়ে। তখনই রুমে প্রবেশ করে জিমিন, তের বড় বোন। জিমিন তেকে মন মরা হয়ে বসে থাকতে দেখে বলে, কি রে তে, তোর আবার কি হলো? জাংকুক ভাই কিছু বলেছে? তে মাথা নাড়িয়ে না বলে। তার জাংকুক ভাই তাকে কিছুই বলেনি। জিমিন তের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে, তাহলে কি হয়েছে? এভাবে মনমরা হয়ে বসে আসিস কেন? কিছু হয়নি। জিমিন এবার তাড়া দিয়ে বলে, বড় মা তাড়া দিচ্ছে, নিচে চল, নেন্সি আপুর বাড়িতে যেতে হবে তো ডালা নিয়ে। চল, দেরি হয়ে যাচ্ছে। তুই আমায় 2 মিনিট সময় দে, আমি চেঞ্জ করে চলে আসছি। ও মা, কেন? এই সাজে খুব সুন্দর লাগছে তো। না আপু, আমার খুব আনকমফোর্টেবল লাগছে। জীবনে প্রথম শাড়ি পরেছি তো তাই। তুই 2 মিনিট সময় দে, আমি নিচে আসছি। জিমিনও আর ঘাটলো না। জিমিন চলে যাওয়ার পর তে একটা খয়েরি জামা বের করে সেটা পরে আগের সাজগোজ তুলে খুব সাধারণ হয়ে চুলগুলো ছেড়ে পরিপাটি করে বেরিয়ে নিচে চলে যায়। জিন বেগম তেকে খুব সাধারণ জামায় দেখে তার কাছে এগিয়ে এসে বলে, ও মা, তে শাড়ি খুলে ফেললি কেন মা? খুব সুন্দর লাগছিল তো। বড় মা, খুব খারাপ লাগছিল শাড়ি পরে তাই। আচ্ছা ঠিক আছে, তোরা হাতে হাতে ডালাগুলো তুলে নে, সুবিন গাড়ি নিয়ে এক্ষুনি চলে আসবে। তখনই সিঁড়ি বেয়ে শার্টের হাতা ভাঁজ করতে করতে জাংকুক নেমে আসে। জিন বেগম জাংকুককে দেখে তার কাছে এগিয়ে গিয়ে বলে, জাংকুক, তোকে সবার সাথে ডালা দিয়ে আসতে হবে। এখন কোনো কাজ থাকলেও তোকে যেতে হবে। আম্মু, জানো তো এসব আমার পছন্দ না, ভালো লাগে না। সুবিন আর সুগা ভাইয়া আছে তো, ওদের বলো। কেউ খালি হাতে বসে নেই জাংকুক, সবাই বিয়ের কাজ নিয়ে ব্যস্ত, শুধু তুই ঘুরছিস। এখন তোকে যেতে হবে, আর কোনো কথা শুনতে ইচ্ছে করছে না আমার। আম্মু। জিন বেগম জাংকুকের কথার পাত্তা না দিয়ে চলে যায়। বাড়ির বড়রা সবাই বিয়ে বাড়ির কাজে ব্যস্ত। বাড়ির বড় ছেলে কাইয়ের বিয়ে, জাংকুকের চাচা জেহুক এর ছেলে কাই, তের আপন ভাই। জাংকুক সবিন দুজনে গাড়ির সাইড করে রাখে বাড়ির সামনে। আস্তে আস্তে সবাই একে একে গাড়িতে উঠতে থাকে। সবাই খুব সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে মেয়ে বাড়িতে ডালা নিয়ে যাচ্ছে। শুধু তে খুব সাধারণভাবে জামা পরে কোনো সাজসজ্জাহীন যাচ্ছে। জিনিসটা জাংকুকের চোখের আড়াল হলো না। জাংকুক নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসে এক নজরে তের দিকে তাকিয়ে আছে, যে কিনা ডালা হাতে খুব চুপচাপ সবার সাথে দাঁড়িয়ে আছে। জাংকুক হাঁক ছেড়ে তেকে ডাকে। তে। ডাক দিয়ে সামনের গাড়িতে বসে থাকা জাংকুক তের দিকে তাকায়, যে কিনা শান্ত চোখে তের পা থেকে মাথা পর্যন্ত বারবার তেকে পরখ করছে। জাংকুক আবারও আগের মতো করে তেকে ডেকে বলে ওঠে, এদিকে আয়। তে জাংকুকের আদেশ শুনে আর দাঁড়ায় না, পা টিপে টিপে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায়। জাংকুক ভ্রু কুঁচকে তের দিকে তাকিয়ে বলে, সমস্যা কি তোর? কই, কি সমস্যা? কোনো সমস্যা নেই তো। তাহলে শাড়ি খুললি কেন? তের মুখটা কালো হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই লোকটা কি অদ্ভুত, উনিকে বুঝতে পারে না তার উপর আমি অভিমান করেছি তাই খুলে ফেলেছি। কোনোদিনও কি এই লোক তের মনের কথা বুঝবে না? তের ভাবনার মাঝে জাংকুক আবারও বলে, আমি কিছু জিজ্ঞেস করেছি তোকে। এমনি খুলে ফেলেছে, ভালো লাগছিল না তাই। তাহলে তোর যাওয়া লাগবে না, বাড়িতে থাক। সবাই তো যাবে, আমি কেন যাব না? আমিও যাব। না, যাবি না। কেন?
সব তো সাজগোজ করে যাচ্ছে পরিপাটি হয়ে, বোঝা যাচ্ছে তাদের দেখে যে তারা জীবন বাড়ির আত্মীয়। আর তোকে দেখে তো মনে হচ্ছে তুই ফকিন্নি। তোকে দেখে কেউ বলবে না তুই আমাদের বাড়ির মেয়ে, তাদের বাড়ির জামাইয়ের আপন বোন। তুই গেলে আমাদের মান সম্মান যাবে, দরকার নেই তোর যাওয়ার। তে আবার একটু বিরক্ত হয়, খুব রাগ হচ্ছে জাংকুকের উপর, রাগে রিরি করছে তার গা। সে বলে, আমি যাবো, আপনি আটকানোর কে? আসছে আমি তৈরি হয়ে, আমিও যাবো, ধরুন এগুলো। বলে হাতে থাকা শাড়ির ডালাটা জাংকুকের কোলে রেখে তে রাগে ফুসফুস করতে করতে ভেতরে চলে যায়। জাংকুক মুচকি হাসি দেয়। তখনই কিছু মেয়ে ডালা নিয়ে এসে জাংকুককে বলে, ভাইয়া আমাদের নিয়ে চলুন না। জাংকুক গম্ভীর মুখে খুব শান্ত গলায় বলে, এটাতে ওঠা যাবে না, ইটস বুকিং রাইট নাও। কিন্তু ভাইয়া গাড়ি তো ফাঁকা। বললাম তো বুকিং হয়ে গিয়েছে, পেছনেরটায় যাও। ডালা হাতে মেয়েগুলো সুবিনের গাড়িতে গিয়ে ওঠে। জাংকুক তো তের অপেক্ষায় বসে আছে। কিছুক্ষণ পর তে একটা বাসন্তী কালার শাড়ি পরে, সাথে চেরি ফুলের গহনা, হাতে গাজরা ফুলের বালা, হালকা সাজগুজে জাংকুকের গাড়ির সামনে দাঁড়িয়ে ঠকঠক করে গাড়ির দরজায় শব্দ করে। জাংকুক মাথা তুলে তের দিকে তাকায়, তার নজর যেন আটকে যাচ্ছে সেই দিকে। মুখ থেকে একটা শব্দের উচ্চারিত হলো, ওয়াও। তে আবার শব্দ করতে জাংকুক নিজের হুঁশে ফিরে এসে দরজাটা খুলে দেয়। আপনি আমার জন্য এরকম কিছু করবেন, আমাকে আগে কেন বলেননি? আগে বললে কি করতি? আগে থেকেই তৈরি হয়ে থাকতাম। আমি দেখতে চেয়েছিলাম আমার গিফট তোর মতো ফকিনি ডিজার্ভ করে নাকি, তাই। আর তে জাংকুকের দিকে একটু এগিয়ে এসে আঙ্গুল দেখে শাসিয়ে বলে, একদম চুপ, একদম ফকিনি বলবেন না। জাংকুক ছলছল চোখে তের দিকে তাকিয়ে কণ্ঠটা একটু নরম করে বলল, তাহলে কি বলবো তোকে? জাংকুকের এমন কণ্ঠস্বর তে এর আগে কখনো শোনেনি। কি নরম সেই কণ্ঠস্বর। তে আমতামটা করে বলে, কোক কোক, কিছু না, গাড়ি স্টার্ট দেন, দেরি হয়ে যাচ্ছে। জাংকুক হাসে। সে আর কথা না বাড়িয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। রাস্তার লাইটের হালকা আলোতে জাংকুকের কালো মার্সিডিজটা হালকা গতিতে চলে যাচ্ছে রাস্তার আশেপাশে। দেখে মনে হচ্ছে এখানে কোনো মানুষজন বাস করে না, অথচ রাস্তার পাশ ঘেঁষে দাঁড়ানো বড় বড় বারগুলোতে জ্বলছে অজস্র বৈদ্যুতিক আলো। জাংকুক গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে তের দিকে এক পলক তাকিয়ে আবার ড্রাইভিং এ মনোযোগ দেয়। তে জানালা দিয়ে বাহিরের পরিবেশ দেখতে মগ্ন হয়ে আছে। জাংকুক গলা খাকারি দিয়ে বলে ওঠে, বোরিং লাগছে তোর সাথে। তে বাহিরের দিক থেকে নজর ঘুরিয়ে জাংকুকের দিকে তাকায়। ভ্রু খানিকটা কুঁচকে জাংকুককে বলে, তো তাতে আমি কি করতে পারি? এন্টারটেইন। কিভাবে? একটা গান শোনাতো, তোর কণ্ঠে গান শুনতে ইচ্ছে করছে। আমার তো ইচ্ছে করছে না গাইতে। জাংকুক ড্রাইভিং এ গভীর মনোযোগ দিয়ে বলে, তুই স্বার্থপর জানতাম, কিন্তু এতটা তা জানতাম না। কি? আমি স্বার্থপর কিভাবে? আমি কি করেছি? এই যে আমি তোর কথা চিন্তা করে তোকে এত সুন্দর শাড়ি গহনা গিফট করলাম, আর তুই তার বিনিময়ে আমাকে একটা গান শোনাতে পারছিস না। তে কিছুই বলে না। জাংকুকের থেকে চোখ সরিয়ে বাহিরের দিকে তাকায়। এই মুহূর্তে গাড়ির ভেতরে নীরবতা বিরাজ করছে। তে সেই নীরবতা ভেঙে গাইতে শুরু করে, খুঁয়ে খুঁয়ে যাওয়া এই সময়, মেনে নেই তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়, খুঁয়ে খুঁয়ে যাওয়া এই সময়, মেনে নেই তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়, যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। তের মিষ্টি কণ্ঠের গাড়ির সুর যখন গাড়ির ভিতরে আছড়ে পড়ছিল, জাংকুকের মনোযোগ স্টিয়ারিং থেকে সরে বারবার তের ঠোঁটের দিকে চলে যাচ্ছিল। গানের কথাগুলো যেন সরাসরি জাংকুকের হৃদয়ে গিয়ে বিঁধছিল। টায়ারের ঘর্ষণে রাস্তার একটা তীক্ষ্ণ শব্দ হলো এবং গাড়িটা একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো। তে একদমই অপ্রস্তুত হয়েছিল। সে কিছুটা সামনের দিকে ঝুঁকে গিয়ে কোনো মতে নিজেকে সামলে নিল। বুকটা তার ভয়ে দুকদুক করছিল। সে অবাক হয়ে জাংকুকের দিকে তাকালো, কিন্তু জাংকুকের চোখে রাগের ছিটেফোঁটাও নেই, বরং জাংকুক গভীর দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। সেই চাহনিতে এতক্ষণ ধরে দেখানো সেই কৃত্রিম বিরক্তি উধাও, সেখানে এখন কেবলই মুগ্ধতা। জাংকুক নিজেকে সামলে নিয়ে বলে উঠল, প্রেমে পড়লি নাকি কারো? তে গাড়ির জানালায় দুহাত দিয়ে সেখানে নিজের থুতনি রেখে বাহিরের মলিন পরিবেশ উপভোগ করছিল। জাংকুকের এমন প্রশ্নে তে তার দিকে ফিরে তাকায়। পড়তেই পারি, তাতে আপনার কি? জাংকুকের স্বাভাবিক মুখটা খানিকটা বিকৃত হয়ে গেল। সে গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তের দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে বলে, ও তাই, কে সে? তে জাংকুকের দিকে তাকিয়ে একটা ভেঙচি কাটে, তারপর আবারও বাহিরের দিকে দৃষ্টি রেখে বলে,
সেটা আমি আপনাকে কেন বলবো? সবার তো একটা পছন্দের মানুষ থাকে, আপনার বুঝি নাই? জঙ্কুক নিজের রাগ সংযত করতে পারছে না। কপালের পাশে থাকা রগগুলো নীলচে রং ধারণ করে ফুটে উঠেছে। কিন্তু এই রাগ কেন করলো জঙ্কুক? কার জন্য করলো এই রাগ? যার জন্য করলো এই রাগ সে তো তার বিরহেই এইসব বললো। তাকে বুঝতে পারছে না জঙ্কুক। আর তে না দেখলো তার জঙ্কুক ভাইয়ের হৃদয় যে তাকে হারানোর ভয়ে ছটফট করছে। তে বাহির থেকে দৃষ্টি ফিরিয়ে জঙ্কুকের দিকে আগ্রহিত নয়নে তাকিয়ে বলে, বলুন না, আপনার কি কোনো প্রিয় মানুষ নেই? জঙ্কুক চুপ, সে কিছুই বলছে না। এই মুহূর্তে সে তের কাছ থেকে দূরে চলে যেতে চায়। সে চায় না তে বিকৃত মস্তিষ্কের কাজগুলো দেখে ভয় পাক। সে চায় না তেকে ভয় দেখাতে। জঙ্কুক তের দিকে একবারও তাকালো না। গাড়ি ফুল স্পিডে ড্রাইভ করতে থাকে। তে একটু ভরকে যায়। হঠাৎ এত জোরে জঙ্কুক কেন গাড়ি চালাচ্ছে বুঝতে পারলো না। তে কিছু বলার সাহসও পেল না। কুকড়ে বসে রইল চুপচাপ। প্রায় 10 মিনিট পর গাড়িটি গিয়ে একটি আলোকিত বাড়ির সামনে থামে। ঝলমল করছে বিয়ের সাজে সেই বাড়ির আনাচে কোনাচে। তে জঙ্কুকের দিকে এক পলক তাকায়। স্বাভাবিক থাকা এত হাসিখুশি মানুষটা হঠাৎ এত গম্ভীর কিভাবে হলে বুঝতে পারলো না তে। গাড়িতে জঙ্কুক তের সাথে একটা টু শব্দ করেনি। জঙ্কুক গাড়ি থেকে নেমে গাড়ির দরজাটা শব্দ করে লাগিয়ে দেয়। তে একটু কেঁপে ওঠে। তে গাড়ি থেকে নামে। জঙ্কুকের হাতের দিকে তাকায়। জঙ্কুক পকেট থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে তার বাদামি ঠোঁট জোড়ার মাঝখানে ধরে। তে জঙ্কুকে কখনো সিগারেট খেতে দেখেনি, এই প্রথম দেখলো। তার খুব জানতে ইচ্ছে করছে জঙ্কুকে আগে থেকে স্মোক করে। তে নিজেকে ধরে রাখতে পারলো না। জঙ্কুক ভাইয়া। জঙ্কুক আগের মতো থেকেই সিগারেটে একটা টান দিয়ে গম্ভীর গলায় বলে, আপনি কি আগে থেকে স্মোক করেন? কেন? এমনি। জেনে কি করবি? তোর কোনো লাভ আছে? ভেতরে যা। বললে কি হবে? জঙ্কুক তের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। তে একটা শুকনো ঢোক গেলে সেখান থেকে ভেতরে চলে যায়। জঙ্কুক সেখানে দাঁড়িয়ে স্মোক করছে আর মনে মনে কারো কথা ভেবে হাসে। তারপর পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখতে থাকে। রাত 9টা বেজে গেছে। হলুদ ছুঁয়ে তেদের বাড়িতে ফেরত যেতে হবে। সবাই নিজেদের মতো আনন্দ করতে ব্যস্ত, কিন্তু তে এদিক ওদিক বড় করে একটা মুখকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও তে সেই মুখ দেখতে পারলো না। না, তে আর বসে থাকতে পারছে না। তে জঙ্কুককে খোঁজার জন্য হাঁটছে। তখনই কেউ একজন পেছন থেকে বলে, মিস তে, কাই ভাই আর বোন তার মানে আমার বেআইন। তে পুরুষালী কণ্ঠস্বর শুনে পিছনে তাকায়। লম্বা শক্ত শরীর একটা মানব দেখে সে জোরপূর্বক হেসে বলে, জি আপনি? নেন্সি আপুর চাচাতো ভাই হই। ওহ। তো কোথায় যাচ্ছিলেন বেআইন? তে কিভাবে বলবে সে জঙ্কুককে খুঁজছে, তাই সে আমতামতা করে বলে, না না, মানে আপনাদের বাগানটা খুব সুন্দর, এভাবেই ঘুরে ঘুরে দেখছিলাম। তাহলে চলুন আমিও ঘুরে দেখাই। না না, সমস্যা নেই, আমি দেখতে পারবো। আরে চলুন তো, আমি ঘুরে দেখাই। বলে ইয়োনো তের হাতটা ধরে টানতে থাকে। তে হাত ছাড়াতে চাইছে, পারলো না। বাধ্য হয়ে ইয়োনোর সাথে গেল। ইয়োনো তেকে ফুল দেখিয়ে ফুলগুলোর নাম বলতে থাকে। তে জোরপূর্বক হেসে তাকে বুঝালো সেও খুব আগ্রহী হয়ে দেখছে শুনছে। তখনই ইয়োনো একটা হলুদ গোলাপ হাতে তুলে নেয়। আপনার শাড়ির সাথে খুব মানাবে বলেই তে চুলের মধ্যে গুজে দেয়। তে ইয়োনোর দিকে একবার তাকায়। তে আবার বোকার মতো একটা হাসি দেয়। আর দেখবো না, আমি পানি খেয়ে আসছি, আপনি যান। আচ্ছা চলো আমিও যাই। বলে ইয়োনো তের হাতটা ধরতে যায়। তে দু কদম পিছিয়ে যায়। তারপর একটু হেসে বলে, সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। ইয়োনো একটু হেসে সেখান থেকে চলে যায়। তে পানি খাবে। তার খুব বিরক্ত লাগছে। ওই লোকটা কোথায় চলে গেল তাকে এখানে একা রেখে। তে পানি খাওয়ার জন্য কষ্ট করে বাড়ির ভেতরে যেতে চাইলো না। বাড়ির পাশেই একটা আম গাছ আছে। সেখানে আম গাছের নিচে একটা খাবার পানির কল পেল। জায়গাটা হালকা অন্ধকার ছিল। মানুষের আনাগোনাও সেখানে খুব কম, বোঝাই যাচ্ছে প্রয়োজন ছাড়া সেখানে খুব কম মানুষই যাওয়া আসা করে। তে আশেপাশে তাকিয়ে সেখানে চলে যায় পানি পান করতে। তখন একটা শক্ত হাতে কোমর ধরে একটানে তাকে দেয়ালের সাথে পিন করে তের মুখ চেপে ধরে। তে নড়ল না পর্যন্ত, কারণ সে জানে এই লোককে। সে জানে এই মানবটির শরীরে সেই মাদকাসক্ত ঘ্রাণ, যে ঘ্রাণ থেকে নেশা জাতীয় দ্রব্যের থেকেও বেশি মাতাল করে তোলে। জঙ্কুক তের দিকে মাতাল চোখে থাকায় তার চোখ জোড়া যেন খুব করে কিছু শোনার জন্য আগ্রহী হয়ে বসে আছে। জঙ্কুক তের চোখে চোখ রেখে বলে, এই তাহলে তোর প্রিয় মানুষ? তে আজ খুব ভালো করেই বুঝতে পারছে, এই চোখের ভাষা পড়তে পারছে সে তার জঙ্কুক ভাইয়ার চোখ। তে জঙ্কুকের চোখে নরম দৃষ্টিতে তাকিয়ে আছে। যেভাবে জঙ্কুক তের দিকে তাকিয়ে আছে ঠিক সেভাবেই। না নড়ছে না কিছু বলছে। তে তো খুব করে চাইছে এই সময়টা এখানেই থেমে যাক। তে মন দিয়ে দেখতে চায় জঙ্কুককে। জঙ্কুক তের আর একটু কাছে আসে, আকুতি ভরা গলায় বলে, তে
তে আবার একটু নড়ে চড়ে ওঠে। এই মানুষটাকে এতটা নরম হতে কখনো দেখেনি সে, আজ এমন কেন করছে উনি। তে জাঙ্কুকের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে চোখে চোখ রেখে বলে, কি হয়েছে আপনার, ঠিক আছেন আপনি? জাঙ্কুক তেকে অবাক করে তাকে নিজের দু হাত দিয়ে জড়িয়ে ধরে তার গলায় নাক ঘষতে ঘষতে বলে, তে পাখি আমার, বল না ও তোর প্রিয় মানুষ না? আমি পাগল হয়ে যাচ্ছি পাখি। পাখি ডাকটা বারবার তের কানে বাড়ি খেতে থাকে। তে জাঙ্কুকের কোমরের কাছে শার্টটা শক্ত করে ধরে বলে, ভালোবাসেন আমায়? জাঙ্কুক তেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে তার গালে হাত রেখে বলে, অনেক ভালোবাসি পাখি, তুই বল না তোর প্রিয় মানুষটা ও না? জাঙ্কুকের কথাগুলো বলছে আর তার গাল বেয়ে পানি পড়ছে। তে জাঙ্কুককে কখনো এতটা নরম হতে দেখেনি, তাও আবার তার জন্য। তে আজ নিজেকে ভাগ্যবতী মনে করছে, যার আশায় সে এতদিন হাত বাড়িয়ে রেখেছিল। সে মানুষটা তের হাত আগেই ধরেছিল, কিন্তু তে দেখেনি, আজ দেখলো। তে জাঙ্কুকের চোখের পানি মুছে দেয়। আমার প্রিয় মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে কিস করতে থাকে। প্রায় 5 মিনিট জাঙ্কুক তেকে কিস করে, তারপর তেকে ছেড়ে দেয়। তে খুব দুজনের চোখে চোখ পড়ে। জাঙ্কুক আবার নিজের ঠোঁট নিয়ে এগিয়ে যায় তের ঠোঁটের কাছে। তে জাঙ্কুকে ধাক্কা দিয়ে একটু দূরে দাঁড়িয়ে বলে, সরুন, কেউ দেখে ফেলবে। জাঙ্কুক নিজের ঠোঁট হাত দিয়ে স্লাইড করে বাঁকা হাসি দিয়ে তের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, দেখবে তো সেদিন, তাও খুব খুঁটিয়ে খুঁটিয়ে, যেদিন আমার সিল নিয়ে ঘুরবি। জাঙ্কুক তের কাছে এসে তার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে তের খোপায় থাকা হলুদ ফুলটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে তের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি ব্যতীত কোনো পুরুষ যদি তোর সৌন্দর্যকে কোনো কিছু দিয়ে ফুটিয়ে তুলতে চায়, তাহলে আমি সেই জিনিসটাকে তোর জন্য হারাম করে দেব, আর সেই পুরুষটাকে জাহান্নাম। বলে জাঙ্কুক তের হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 1টা বেজে যায়। সবিন আর জাঙ্কুক দুজনে গাড়ি স্টার্ট দেয়। ঠিক যেভাবে এসেছে ঠিক সেভাবেই যাচ্ছে সবাই। সবিনের গাড়িতে জায়গা না থাকার পরেও জাঙ্কুক তার গাড়িতে নেয়নি। সে এই মুহূর্তগুলো একান্ত কাটাতে চায় তের সাথে। গাড়ি আপন গতিতে চলছে। জাঙ্কুক গাড়ির স্পিড কমিয়ে সবিনের গাড়িকে এগিয়ে যেতে দেয়। তে একটু ভ্রু উঁচু করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছি আমরা? দ্যাটস মাই গার্ল। মানে? জাঙ্কুক গাড়ি আবার নির্জন জায়গায় পার্ক করে। বড় বড় ল্যাম্পপোস্টের আলো ছাড়া দূর দূরান্তে একটা মানুষের ছায়া পর্যন্ত নেই। তে আশেপাশে ভুতুড়ে পরিবেশ দেখে বলে, আমার খুব ভালো লাগছে, এখানে কেন দাঁড় করালেন? কোথায় যাব আমরা? জাঙ্কুক কপালে এক হাত থেকে ড্রাইভিং সিটে শরীরের সব ভর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, বেশি ভয় লাগলে কোলে এসে বসো। কি? জাঙ্কুক এবার তের দিকে তাকিয়ে বলে, বাংলা কথাই তো বললাম, কোলে আসো। আপনার হঠাৎ কি হলো বলুন তো? সকাল পর্যন্ত আমাকে পাত্তা দিলেন না, আর এখন এটা কোন রূপ দেখাচ্ছেন আপনার? জাঙ্কুক আবার আগের মতো থেকে বাঁকা হাসি দিয়ে বলে, যেটা এখন দেখছো এটাই সত্যি জান, ইটস রিয়েল বেবি, আর বাকিগুলো তো এমনিই ছিল। মানে? জাঙ্কুক নিজের পকেট থেকে নিজের ফোনটা বের করে তের হাতে দিয়ে বলে, ওপেন দ্য গ্যালারি। তে জাঙ্কুকের কথা মতো গ্যালারিতে চলে যায়। তে হাঁ করে তাকিয়ে আছে, একবার ফোন দেখছে আর একবার জাঙ্কুককে। জাঙ্কুক তের দিকে এক পলক তাকে একটা বাঁকা হাসি দিয়ে বলে, অবাক হচ্ছ পাখি? তুমি আমার নিঃশ্বাসের সাথে মিশে আছো। দেখো, তুমি জিজ্ঞেস করেছিলে না ভাইয়া আমাকে কেমন লাগছে, তখন হয়তো বলতে পারিনি, কিন্তু তোমার ছবি তুলতে ভুলিনি। তে জাঙ্কুকের ফোনে তার আরো নানা অঙ্গি ভঙ্গির ছবি দেখে। তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আপনি আমাকে আরো আগে থেকেই ভালোবাসেন? জাঙ্কুক আবার আগের মতো অবস্থায় থেকেই চোখ বন্ধ করে শান্ত গলায় বলে, তাহলে এতদিন কেন প্রকাশ করেনি? আমি চাইনি তুমি এগুলো জানো আর আবেগের বশে নিজের পড়াশোনার ক্ষতি করো, তাই। আর এখন তো তোমার পরীক্ষা শেষ, তাই জানিয়ে দিলাম। তুমি ছাড়া বাড়ির সবাই জানতো তোমাকে আমি কতটা ভালোবাসি। সামনের মাসে আমাদের বিয়ে। তে আহাম্মকের মতো জাঙ্কুকের দিকে আবার ঘুরে তাকায়। কি বিয়ে মানে? আমি তো কিছুই জানতে পারলাম না। আমি জানাতে নিষেধ করেছি, তাই জানোনি। আর তুমি নিজেই তো আমাকে ভালোবাসো, তাই জানানোর কি আছে? জানলে আমাকেই নাচতে নাচতে বিয়ে করতে, আর না জানলেও। তে আবার একটু লজ্জা পায়, তার গাল দুটো লাল টমেটো হয়ে যাচ্ছে। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তেকে দেখে বলে, এত সুইট হচ্ছ কেন বেবি? পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না তো। তে এবার আমতা আমতা করে বলে, বাড়ি কখন যাব? যাচ্ছি না আজ বাড়ি। মানে? আগে ভালোবাসার সিল মেরে নেই, তারপরে বাড়ি যাব। বাড়ি চলুন, এখানে পরিবেশটা কেমন যেন ভয় লাগছে আমার। আমার কোলে এসে বসো, ভয় কমে যাবে জান, আসো। তে জাঙ্কুকের দিকে আবার রাগান্বিত চোখে তাকায়। জাঙ্কুক তা দেখে একটু হাসে, তারপর তের কোমর ধরে তাকে নিজের কোলের উপর বসিয়ে দেয়। তে কিছু বলবে তার আগে জাঙ্কুক বলে, শ্শ্,
চুলে হাত বুলিয়ে মেসেজ করে দাও। তেও বাধ্য মেয়ের মতো তাই করলো। জাঙ্কুক তের কোমরটা আরো শক্ত করে ধরে তাকে নিজের আরো একটু কাছে টেনে নিল। তে খুব অস্বস্তি ফিল করছে এভাবে, কিন্তু সে কি করবে, কি বলবে? জাঙ্কুককে এখন কিছু বললে যদি জাঙ্কুক আরো কিছু করে বসে, তার থেকে সে চুপ থাকাকে ভালো মনে করছে। জাঙ্কুকের মুখের একদম কাছে সে আছে তের বুকটা। জাঙ্কুক তের উঁচু বুকটার দিকে একবার তাকিয়ে শুকনো ঢোক গেলে তারপর চোখ বন্ধ করে বলে, তুমি পাগল হয়ে যাবে জান আমার ছোঁয়ায়, আর আমি উন্মাদ হতে চাই তোমার প্রেমে। রাত 3টা বেজে গেল। কারো বাড়ি ফেরার কোনো খবর নেই। জিন বেগম সহ বাড়ির প্রতিটা মানুষ হলরুমে বসে আছে। সুবিনকে কল দিলে সে ধরছে না, আর জাঙ্কুক সে তো আরো আগে ধরবে না, তাই কেউ তাকে কল দেওয়ার প্রয়োজন মনে করেনি। জিন বেগম আয়ম সাহেবকে উদ্দেশ্য করে বলে, আমার খুব চিন্তা হচ্ছে, তুমি কি এগিয়ে গিয়ে দেখো না ওরা আসে কিনা? আমাকে এখন কেন বলছো? পাঠানোর আগে আমাকে জিজ্ঞেস করেছো? জিন বেগম চুপ হয়ে গেল। আর যাই হোক, তার স্বামী রেগে গেলে তার সাথে তর্ক করে না জিন বেগম। লোকটার রাগ খুব খারাপ, তাই সে কিছুই বলছে না। জেহুব সাহেব আরেম সাহেবের ঘাড়ে হাত রেখে বলে, ভাই এখন মাথা গরম করে লাভ নেই, ভাবি যা বলছে ওইটাই ঠিক। রাত তো কম হয়নি, তারা তো বললো ওরা অনেক আগে ওই বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে। এখন জিনিসটা খারাপ পর্যায়ে যাওয়ার আগেই কিছু করতে হবে। আরেম সাহেব তার ভাইয়ের কথায় একটু শান্ত হলেও জাঙ্কুকের কথা স্মরণ করে তার রাগটা সংবরণ করতে পারলো না। জিন বেগমের দিকে দুকদম এগিয়ে গিয়ে বলে, তুমি কোন সাহসে ওই অসভ্যর উপর বিশ্বাস করে বাড়ির মেয়েগুলোকে যেতে দিলে? জিন বেগম শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। জাঙ্কুকের সাথে তার বাবা আরেম সাহেবের সম্পর্কটা এত ভালো নয়। তাদের বাবা ছেলে সম্পর্ক সাপ বিচ্ছুর মতো। জাঙ্কুকের অতিরিক্ত পারিবারিক বিষয়ে বেপরোয়া ভাব দেখে জাঙ্কুকের বাবা আরেম সাহেব তাকে পছন্দ করে না। তখনই বাড়ির গেটে গাড়ির হর্ন শুনে সবাই সেখানে দৌড়ে যায়। বাড়ির গেট দিয়ে একটা গাড়ি ঢুকতে দেখে আরেম সাহেবের হাতের মুঠো শক্ত হয়ে যায়। জেহব সাহেব শুকনো একটা ঢুক গেলে সুবিন বাড়ির সামনে সবাইকে ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভড়কে যায়। সুবিন আরেম সাহেবের সামনে এসে দাঁড়িয়ে একটা শুকনো ঢোক গেলে এই বাড়ির প্রতিটা সদস্য এই মানুষটাকে ভয় পায়, শুধুমাত্র জাঙ্কুক ছাড়া। সুবিন নতমুখে বলে, বাবা কোনো সমস্যা হয়েছে? ওই অসভ্যটা কোথায়? বাবা জাঙ্কুক বলল সে আর তে একটু দেরি করে বাসায় ফিরবে, আর আমাকে। আরেম সাহেব গর্জে উঠে সুবিনের দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে বলে, কোথায় গিয়েছে ওরা? বাবা কিছু বলেনি। আরেম সাহেব রাগে ফুসতে ফুসতে জিন বেগমের দিকে এগিয়ে যায়। জেহুব সাহেব ভাইকে বাধা দিয়ে বলে, ভাই ভাবি বুঝতে পারিনি, আর ভাবি এখানে কোনো দোষ নেই, আপনি শান্ত হন। আরেম সাহেব জেহুবের থেকে নিজের হাত ছাড়িয়ে উপরে চলে যায়। ভোর 4টা জীবনবাড়ির গেটে গাড়ির হর্ন শুনে জেহুব সাহেব এগিয়ে যায়। কালো মার্সিডিজ দেখে বুঝতে বাকি রইল না জাঙ্কুকের গাড়ি। জাঙ্কুক গাড়ি থেকে বের হয়ে গাড়ির দরজা খুলে দিতেই তে নেমে আসে। জেহুব সাহেব তাদের দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। টেকু বাড়ির ভিতরে পা দিতে দেরি আরেম সাহেবের প্রশ্ন ছুটতে দেরি হলো না। কোথায় ছিলে তোমরা? তে আরেম সাহেবের এমন গর্জন শুনে একটু ভড়কে যায়। বাড়ির সবাই এমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুকের বুঝতে বাকি রইল না বাড়িতে কি হয়েছে। জাঙ্কুক বরাবরের মতো বাড়ির সবার সাথে ঠান্ডা গলায় কথা বলতেই পছন্দ করে। সে খুব সাধারণভাবে দাঁড়িয়েই বলল, গাড়িতে ছিলাম। সেটা আমিও জানি, ওকে নিয়ে কোথায় গিয়েছিলে? ওর কিছু হয়ে গেলে কি হতো? বাড়ির মেয়েদের মান সম্মান নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? বাড়ির মেয়েদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই কথাটা জাঙ্কুকের মাথাকে বারবার হিট করছে। জাঙ্কুক সব সহ্য করবে, এই ধরনের অপমানজনক কথা সে সহ্য করবে না। করেনিও বাবার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, আমি ওকে নিয়ে যেখানে খুশি সেখানে গিয়েছি। ওর জীবনের মূল্য আমার জীবনের থেকেও বেশি। আর আর কি বললেন? মান সম্মান? কাকে কি বলছেন আপনি? ধরে রাখতে পেরেছেন ফুফুর মান সম্মান? আর আপনি আমাকে বলছেন? জাঙ্কুক! আরেম সাহেব জাঙ্কুকের গালে সজোরে চড় বসিয়ে দেয়। বাড়ির সবাই স্তব্ধ হয়ে যায়। তে এবার ভয়ে কেঁদেই ফেলে। জাঙ্কুক তার বাবার দিকে দুকদম এগিয়ে গিয়ে বলে, আপনার সমস্যা কি জানেন? আমি উচিত কথা বলি আর আপনি তা হজম করতে পারেন না, আর সেই কারণেই আমি আপনার ভালো ছেলে হতে পারিনি। বলে জাঙ্কুক পাশ কাটিয়ে উপরে উঠতে উঠতে জিন বেগমকে উদ্দেশ্য করে বলে, মা, আমাকে যে কথা দিয়েছো ভুলে যেও না। সময় খুব নিকটে। তে ঘরে যা। তেও আর দাঁড়ায়নি, জাঙ্কুকের পাশ কাটিয়ে এক দৌড়ে রুমে চলে যায়। সবে সকালে সূর্যকিরণ ওকে দিচ্ছে। বাহিরে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। তে খাটে শুয়ে উপরের দিকে তাকিয়ে আছে। তার চোখে ঘুম নেই। ভাবছে ওই যে আরেম সাহেব যে জাঙ্কুককে চোট দিল, জাঙ্কুক ভাইকে খুব ব্যথা পেয়েছে। খুব ইচ্ছে করছে জানতে। তখনই দরজায় ঠক ঠক শব্দ শুনে এ বিছানায় লাফতে উঠে বসে। এত ভোরে কে আসবে? তে ভয় পাচ্ছে। ভূত টুত না তত্ত্বে শুনেছে ভুরে ভূতেরা নাকি হাঁটাহাঁটি করে। এই ভূতকে আর জায়গা পেল না। শেষমেশ তে রুমের দরজায় আসলো। আবারও ঠক ঠক শব্দ হয়। তে ভয় নড়ছে না। এখন কি করবে তে? তে গা ছমছম করছে। তখনই ওপাশ থেকে ডেকে উঠতে আবার একটু স্বস্তি পায়। যাক বাবা, ভূত টুত নয়, এটা তো তার বেহায়া পুরুষ। পরক্ষণে তে ভাবে, এই লোক এখানে এত ভোরে কি করছে? কেন আসছে এই লোক? তে তে আর ভাবলো না, উঠে গিয়ে দরজা খুলে দিল। জাঙ্কুক তের মুখটা দেখে খুবই গম্ভীর গলায় বলে, তুই ঘুমোসনি কেন? হঠাৎ জাঙ্কুকের মুখের বিকৃত রূপ দেখে তে একটু থমকে যায়। তারপর আমতা আমতা করে বলে, কই আমি তো। মিথ্যা কাকে বলছিস তে?
তে এবার ছল ছল চোখে জাঙ্কুকের দিকে তাকায়, জাঙ্কুক তের চোখের দিকে তাকায়। এই চোখ দুইটা যেন কিছু বলতে চাইছে জাঙ্কুককে। জাঙ্কুক নিজের কণ্ঠটা কোমল করে বলে, কি হয়েছে পাখি, কিছু বলতে চাও? তে এবার নিজেকে ধরে রাখতে পারে না, ফুপিয়ে কেঁদে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আপনি ঠিক আছেন? আপনার কি গালে খুব ব্যথা করছে? আমার জন্য হলো সব। জাঙ্কুক নিস্তব্ধ। সে কি সত্যি শুনছে, দেখছে? তে তাকে ভালোবাসলেও আগে কখনো এতটা সাহস করে জাঙ্কুকের কাছে আসতে পারেনি। হঠাৎ কাজ আসলো, তাহলে কি তের ভয়টা কেটে যাচ্ছে এখন? ভেবে জাঙ্কুকের মুচকি হাসি দেয়। তার হাত দুটো তের পিঠে বিচরণ করতে করতে তেকে জড়িয়ে ধরে। আই এম অ্যাবসলিউটলি ফাইন, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার, তুমি কান্না করো না জান। জাঙ্কুক তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, আর তে জাঙ্কুকের বুকে ঘাপটি মেরে থাকে, যেন না ছেড়ে সারা দিন রাত তাকে এভাবে জড়িয়ে ধরে থাকতে পারবে। কেটে যায় একটা মাস, তেগুকের সম্পর্কটা এখন খুব স্বাভাবিক হয়ে গেছে। দুনিয়া প্রেম করেছে তারা এই একটা মাস, আজ তাদের বিয়ে হয়েছে। জাঙ্কুক থেকে কোলে নিয়ে হাঁটছে। বিয়ে বাড়ি হওয়ার পরও এই বাড়ির ভেতরের পরিবেশটা খুব নীরব হয়ে আছে। সারাদিন বিয়ে বাড়ির কাজে সবাই খুব বেশি ক্লান্ত। সবাই নিজেদের রুমে গিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। তে জাঙ্কুকের কোলে ঘাপটি মেরে বসে আছে, লজ্জায় তার গাল দুটো লাল হয়ে আছে। জাঙ্কুক তের লজ্জা মুখে মুখ দেখে আরো লজ্জা দিতে থাকে বলে, কি রে, তের লজ্জা করছে না ভাইয়ের সাথে বাসর করতে? তে আহাম্মকের মতো জাঙ্কুকের মুখের দিকে তাকায়। জাঙ্কুক তার দিকে হাসি দিয়ে তাকিয়ে আছে। তে জাঙ্কুকের বুকে একটা ঘুষি দেয়। জাঙ্কুক আবারও বাঁকা হাসি দিয়ে বলে, আচ্ছা, যেহেতু করছে না তাহলে আজকে সব জায়গায় সিল মারবো, কেমন? কি বলছেন? করতে পারেন আমার অশুভ লোক। আহা, এখনো কিছু করিনি তো, যখন তোমার সব কিছু খুলে একটু একটু করে দেখবো তখন বলো। দেখো, কথা বলতে বলতে নিজেদের রুমে চলে যায়। তে রুমটার চারিদিকে এক নজরে তাকায়। কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আজ রুমটাকে। তে জঙ্কুকের দিকে তাকায়, যে কিনা নিজেও নিজের রুমকে মুগ্ধ দৃষ্টিতে দেখছে। তে ভাবছে, এ মানুষটা কি জানে তার রুমে তে চুপি চুপি এসে তার শার্টের গ্রান নিত, জাঙ্কুকের রুমটাকে এলোমেলো করে দিত, আর জাঙ্কুক যখন বাড়ি ফিরতো তখন রুমের বাহির থেকে শুনতো। আম্মু, তের বাচ্চা কিভাবে আসলো আমার রুমে? কথাগুলো ভেবেই তে হাসলো। জাঙ্কুক তের গালে একটা চুমু খায়। তে জাঙ্কুকের দিকে তাকায়। তার এই চোখ আজকে স্বাভাবিক নয়, কেমন যেন একটা নেশা কাজ করছে চোখগুলোয়। তে একটা শুকনো ঢোক গেলে জাঙ্কুক থেকে কোল থেকে নামিয়ে তার ঠোঁটে কিস করতে যাবে। আমি চেঞ্জ করব বলেই তে চলে যেতে নেয়। জাঙ্কুক তের হাতটা পেছন থেকে ধরে তাকে এক টান দিয়ে নিজের কাছে এনে বলে, শ্শ্, আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি তের বুক ধুকধুক করছে, পারলে এখনই বের হয়ে যাবে এমন মনে হচ্ছে। জাঙ্কুক তের দুবাহু ধরে তাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে একটা একটা করে তার গহনা খুলতে থাকে। জাঙ্কুকের শীতল হাতের প্রতিটা স্পর্শেতে হালকা করে কেঁপে উঠছে। জাঙ্কুকের বেসামাল মন খুব করে তেকে চাইছে। জাঙ্কুক তের গহনাগুলো সামনে থাকা ড্রেসিং টেবিলের উপরে রাখে, তারপর তেকে পেছন থেকে জড়িয়ে ধরে তার উন্মুক্ত ঘাড়ে একের পর এক চুমু খেতে থাকে। তে জাঙ্কুকের প্রতিটি স্পর্শে বারবার নড়াচড়া করতে থাকে। জাঙ্কুক তের কোমরটা শক্ত করে ধরে নিজের শরীরের সাথে চেপে ধরে। আমার খুব ভয় লাগছে, ছেড়ে দেন না প্লিজ। পাখি, একবার একবার বলো না জাঙ্কুক। প্লিজ ছেড়ে দেন, ভয় লাগছে আমার। তে জান, একবার বলো না। জাঙ্কুক। কথাটা জাঙ্কুকের কানে যেতে দেরি জাঙ্কুকের থেকে কোলে ওঠাতে দেরি করলো না। জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে তের পিঠটা দেয়ালের সাথে চেপে ধরে একের পর এক চুমু খাচ্ছে তের নরম গোলাপি ঠোঁটে। জাঙ্কুকের কিসের গতি এতই ছিল যে তে শ্বাস নিতে পারছে না। তে পারছে না এই বেসামাল পুরুষকে সামলাতে। জাঙ্কুক তের সারা শরীরে পাগলের মতো একের পর এক চুমু খাচ্ছে। জাঙ্কুকের কপাল বেয়ে ঘাম পড়ছে। সে আর পারছে না নিজেকে ধরে রাখতে। জাঙ্কুক থেকে বিছানায় শুইয়ে দেয়। তের পরনে থাকা ব্লাউজ লেহেঙ্গার নিচের অংশ খুলে ফেলে দেয়। তে এবার ফুপিয়ে কেঁদে ওঠে। জাঙ্কুক এখন নিজের মধ্যেই নেই। সে যে তেকে সান্ত্বনা দিবে তাও জাঙ্কুক পারছে না। জাঙ্কুক বলে, তে এখন পারছি না পাখি, কিছু হবে না, একটু জান। ভয় করছে আমার। জাঙ্কুক। জাঙ্কুক তের মুখে কিস করতে করতে তের উপরে শুয়ে পড়ে, তারপর তের ঠোঁটে নিজের ঠোঁট রেখে বলে, ও শুধু আমার পাখি, নাও মেরে দিলাম সিল। আই লাভ ইউ বেবি, আই লাভ ইউ। সো গাইস, এই ভিডিওটা এডিট করার সময় আমি খুব অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিওটা দিতে লেট হয়েছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 বেশি বেশি কমেন্ট করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও,
সাবস্ক্রাইব করে দিও।